আরে ধলা, এত নড়িস না রে বাবা, আজ হাটে যাবি। তোকে তো আজ রাজপুত্রের মতো লাগতে হবে। চৌধুরী বাবু নাকি আজ হাটে আসবে, তোকে দেখলেই যেন পছন্দ হয়ে যায়। ওরে বাপরে, সিধু, তুই তো দেখছি গরুর পেছনে নিজের বাড়ির সব সাবান শেষ করে দিবি। কিরে ভাই, গরুর যা রং, সাবান না দিলেও এমনিতেও তো ওরে ফর্সা লাগে। আরে দেবেন ভাই, তুমি অত কিছু বুঝবা না। ও আমার জানের জান। হাটে নেওয়ার আগে ওরে একটু সাজিয়ে না নিলে আমার ভালো লাগবে না। তা তো বুঝলাম, কিন্তু একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে না ভাই, তুমি তো আমার বন্ধু, রাগ করব কেন বলো? তুই এই দামি সাবানটা গরুর গায়ে না ঘষে নিজের মুখে একটু ঘষলে পারতিস। গরু তো এমনিতেই সাদা, তুই তো পুরাই অমাবস্যার রাত। একটু সাবান মাখলে যদি তোর শরীর থেকে পূর্ণিমার চাঁদের মতো একটু আলো বের হতো, তাহলে তো সেই হতো। দেবেন ভাই, তুমি ঠিকই বলেছ। আমি কালো, কিন্তু কি জানো, ওপরের রং তো রোদে পুড়লে আরো কালো হয়। আবার সাবান মাখলে ময়লা কাটে, কিন্তু রং বদলায় না। আসল সৌন্দর্য তো চামড়ায় না ভাই, আসল সৌন্দর্য থাকে মনে। মানে? মানে হলো, আমার ধলা আজ হাটে বিক্রি হবে, তাই ওর চকচকে হওয়া দরকার। আর আমাকে তো আর কেউ কিনবে না। আমার মনটা যদি পরিষ্কার থাকে তবেই আমি খুশি। চামড়া কালো হলে সমস্যা নেই রে ভাই, মনটা পরিষ্কার হওয়াই আসল। সিধুর কথা শুনে দেবেনের ফাজলামি করা মুখটা একটু গম্ভীর হয়ে যায়। সে বুঝতে পারে সিধু খুব বড় একটা কথা সহজ করে বলে দিয়েছে। তোর এই এক দোষ সিধু, তুই এত ভালো ভালো কথা বলিস যে তোকে নিয়ে মজাও করা যায় না। যা, তুই জিতেছিস, এবার চল, দেরি হয়ে যাচ্ছে। হাট তো শুরু হয়ে গেল বলে। হ্যাঁ, চলো চলো ধলা রে, চল বাবা, আজ তোর কপালে কি আছে কে জানে। বাহ, এই গরুটা তো বেশ নাদুস নদুস, রংটাও একদম খাসা। ওহে বাপু, তা তোমার এই গরুর দাম কত? আরে চৌধুরী বাবু যে, আপনার তো পুরাই জমিদারি চোখ। পুরা হাটে এমন গরু আর দ্বিতীয়টা নাই। এই গরুর দাম একদম ৮০,০০০ টাকা, এর ১ পয়সা কম হবে না। কি বলো, ৮০,০০০? দামটা একটু বেশি হয়ে গেল না? কি যে বলেন চৌধুরী বাবু, এই গরু সোনার টুকরা, কোনো রোগবালাই নাই। যা খায় তাই হজম হয়, দিনে ১০ সের দুধ দেবে। সিধু দেবেনের কথা শুনে অস্বস্তিতে পড়ে যায়। সে জানে গরুর পেটে একটু সমস্যা আছে এবং দামটা অনেক বেশি চাওয়া হচ্ছে। সে আর চুপ থাকতে পারে না। চৌধুরী বাবু, আমার বন্ধু একটু বাড়িয়ে বলেছে। আপনি ৮০,০০০ দেবেন না, আর গরুটার একটা সমস্যা আছে, সেটা না বলে আমি গরু বেচতে পারবো না। আরে বলদ, তুই চুপ কর। বড় পার্টি, হাতে লক্ষ্মী আসছে, আর তুই এখন ঝামেলা পাকাচ্ছিস। না দেবেন ভাই, মিথ্যে বলে লোক ঠকানো যে মহাপাপ। বাবু, এই গরুর পেটে একটু সমস্যা আছে। শক্ত খড় দিলে হজম করতে পারে না, নরম ঘাস খাওয়াতে হয়। আর দুধ ৮-১০ সের না, বড়জোর ৫ সের দেবে। এর দাম ৫০,০০০-এর বেশি হওয়া উচিত না। আপনি ৫০,০০০-ই দেন। তোমার নাম কি বাবা? আগে আমার নাম সিধু। সিধু, আমি হাটে গরু কিনতে এসেছিলাম, কিন্তু গরুর চেয়ে দামি রত্ন পেয়ে গেলাম। আজকালকার দিনে নিজের ক্ষতি করে কেউ সত্য কথা বলে না। তোমার সততা দেখে আমি মুগ্ধ। বাবু, শতটাই তো গরিবের পুঁজি, ওটা হারালাম মানে তো সব হারালাম। ঠিক বলেছ। শোনো সেথু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়ে মিথিলার জন্য অনেক দিন ধরে সৎ পাত্র খুঁজছিলাম। রূপ দিয়ে কি হবে যদি মন কালো হয়? আমি চাই তুমিই আমার জামাই হও। তুমি কি রাজি? আপনি আপনি কি বলছেন বাবু? আমি কালো, গরিব গোয়ালার ছেলে, আর আপনি চৌধুরী সাহেব। কালো তো কৃষ্ণেরও গায়ের রং ছিল বাবা। গুণের কদর যে করে না সে মানুষ না। আমি কথা দিলাম, এই মাসেই মিথিলার সাথে তোমার বিয়ে।
তুমি রাজি তো? সিধু কথা বলতে পারে না, শুধু ছলছল চোখে মাথা নাড়ায়। দেবেন বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকে। কল্যাণী, ও কল্যাণী, কোথায় গেলে সব? আরে জলদি এসো, একটা বিরাট সুখবর আছে। কি গো, এত হইচই করছো কেন? বলি লটারি জিতলে নাকি? লটারির চেয়েও বড় কিছু জিতেছে গিন্নি। আমাদের মিথিলার জন্য একটা হীরের টুকরো ছেলে খুঁজে পেয়েছি। আজই কথা পাকা করে এলাম রো। উমা, তাই নাকি? তা ছেলে কি করে? ডাক্তার না ব্যারিস্টার নাকি বিলেত ফেরত কোনি সাহেব? না মানে, ছেলে বিলেত ফেরত না, তবে খাঁটি সোনা। গ্রামের হাটে গরু কেনা বেচা করে। নাম তার সিধু। কল্যাণীর মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারলেন না নিজের কানকে। কি বললে? গরু বেচে? ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? চৌধুরী বাড়ির একমাত্র মেয়ের জামাই হবে গরু ব্যবসায়ী? আহ কল্যাণী, উত্তেজিত হয়েও না। ছেলেটার পেশা ছোট হতে পারে, কিন্তু মনটা অনেক বড়। আজ হাটে সে আমাকে ঠকাতে পারত, কিন্তু ঠকাইনি। এমন সৎ ছেলে আজকাল হারিকেন দিয়ে খুঁজলেও পাবে না। সততা দিয়ে কি আমি ভাত রাঁধবো নাকি? হ্যাঁ, বংশমর্যাদা বলে তো একটা কথা আছে। আচ্ছা, বাদ দাও। ছেলে দেখতে কেমন সেটা বলো। নিশ্চয়ই কার্তিকের মতো সুন্দর। মানে গুণের বিচারে দেখতে গেলে গায়ের রংটা একটু বেশ কালোই বলা চলে। তার চেহারা দেখে মনে হলো তিনি আকাশ থেকে পড়েছেন। কালো? ওগো, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করাবে? আমার দুধে আলতা গায়ের রঙের মেয়ে, রাজকন্যার মতো রূপ তার, আর তার সাথে তুমি বিয়ে দেবে ওই কয়লার বস্তার? ছি কল্যাণী, মানুষের গায়ের রং নিয়ে এমন কথা বলতে নেই। কয়লা থেকেই তো হিরে পাওয়া যায়। সিধু দেখতে কালো হতে পারে, কিন্তু মিথিলাকে সে রানীর মতো রাখবে। থামো তুমি। তোমার ওই ফিলসফি তোমার কাছেই রাখো। লোকে শুনলে কি বলবে? বলবে চৌধুরী সাহেব টাকার লোভে মেয়ের বিয়ে দিয়েছে এক ভূতের সাথে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না, এই আমি বলে দিলাম। আরে কল্যাণী, আমি কথা দিয়ে এসেছি, আর চৌধুরী বংশের কথা মানে পাথরের রেখা। মিথিলার বিয়ে সিধুর সাথেই হবে। তুমি অহেতুক ঝামেলা করো না তো। দেখব, আমিও দেখব কি করে ওই কালো আপদ আমার বাড়িতে ঢোকে। সিধু যেই ঘুমটাতে সরালো, মিথিলা মুখ তুলে তাকালো। সিধুর কুচকুচে কালো মুখটা হঠাৎ ভেসে উঠতেই মিথিলা চমকে উঠল। ও মাগো, কে কে এটা? ভূত, ভূত, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! তুমি ভয় পেও না মিথিলা, আর এভাবে চিৎকার করো না। আমি কোনো ভূত নই, আমি ডাকাতও নই, আমি সিধু, তোমার স্বামী। তুমি তুমি আমার স্বামী? কিন্তু তুমি এত কালো কেন? তোমাকে দেখে মনে হলো যেন যমদূত সামনে দাঁড়িয়ে আছে। হায় রে পোড়া কপাল! আমার বাবা এ কার সাথে আমার বিয়ে দিল? সিধুর বুকে কথাগুলো তীরের মতো বিঁধল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে একটু হাসল। সে খাটে বসল না, মেঝেই একটা মাদুর পেতে বসল। মিথিলা, আমি জানি আমাকে দেখতে অসুন্দর, আমাকে দেখে সবাই ভয় পায়, হাসাহাসি করে। আর তুমি যেহেতু রাজকন্যা, সেহেতু তোমার স্বপ্ন ছিল রাজপুত্রের সাথে বিয়ে হবে। সেখানে আমার মতো কালো মানুষকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সিধুর গলার স্বর এত মায়াভরা ছিল যে মিথিলা কান্না থামিয়ে তাকালো। শোনো মিথিলা, আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এই কালো চামড়ার নিচে যে মনটা আছে সেটা কখনো তোমাকে কষ্ট দেবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে আগলে রাখব। আমি হয়তো দেখতে রাজপুত্রের মতো নই, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। আপনি আপনি নিচে বসলেন কেন? যাতে তুমি ভয় না পাও। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি তো?
রং দিয়ে বিচার না করে মানুষ হিসেবে আমাকে একটু সময় দিও, তাহলেই আমি খুশি। মিথিলা কিছু বলল না, কিন্তু তার চোখের আতঙ্ক কেটে গিয়ে সেখানে বিস্ময় আর কৌতূহল দেখা দিল। সে বুঝতে পারল এই লোকটা আর 10 জনের মতো নয়। আরে থামো থামো সব। ওরে সবাই দেখো, আমাদের চৌধুরী বাড়ির রাজপুত্তর যাচ্ছে। রাস্তা ছাড়ো সব, রাস্তা ছাড়ো। কিরে সিধু, বিয়ে করে তো একদম লাট সাহেব হয়ে গেছিস। তা একটা কথা বলতো ভাই, চৌধুরী সাহেব কি বিয়ের আগে চোখে কাঠের চশমা পরেছিলেন, নাকি তার চোখে ছানি পড়েছিল যে তোর মতো একটা কালুর সাথে তার পরীর মতন সুন্দরী মেয়েকে বিয়ে দিলেন? নাকি আজকাল জাদুবিদ্যা চর্চা করছিস? শোনো মহেশদা, একদম বাজে কথা বলবে না কিন্তু। আমাদের রাস্তা ছাড়ো, আমরা বাড়ি যাব। তুই চুপ কর চামচা, আমি সিধুর সাথে কথা বলছি, তোর সাথে না। আমাদের মাঝে তুই একদম কথা বলবি না। তোর জিভ আমি টেনে আমি ছিঁড়ে ফেলবো মহেশ। মানুষের গায়ের রং নিয়ে ঠাট্টা করিস, ছোট লোক কোথাকার। দেবেন, থাম, গায়ে হাত তুলিস না, পরে ঝামেলা হবে। কিন্তু সিধু, ও তোকে যা তা বলছে আর তুই চুপ করে শুনবি? বলতে দে দেবেন, কয়লাকে ধুইলে কি ময়লা যায়? ওরা হাসছে হাসুক, ওপরওয়ালা তো দেখছেন কে সুন্দর আর কে কুৎসিত। চামড়ার রং কালো হলে হয়তো সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু মনের রং কালো হলে তা ধোয়া সাবান এখনো আবিষ্কার হয়নি রে ভাই। চল এখান থেকে। ওগো, শুনছো? এসো, খেতে এসো। বাবা আজ বাইরে খেয়েছেন, আজ আমরা 3 জনেই খাবো। দাঁড়াও, খবরদার, ওই চেয়ারে তুমি বসবে না। মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? ও খেতে বসবে তো? খেতে বসবে বুঝলাম, কিন্তু চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্যতা সবার থাকে না। ওই দামি কাঠের চেয়ারে কয়লার দাগ লেগে যাবে। মা, তুমি কি পাগল হয়ে গেলে? উনি আমার স্বামী, এই বাড়ির জামাই। তুমি তো কি কাজের লোকের মতো নিচে বসে খেতে বলছো কেন? আমি এটা মানব না। উনি টেবিলেই বসবেন। তুই চুপ কর মিথিলা, অত বেশি বুঝিস না। গরু চড়ানো যার পেশা, টেবিল চেয়ারে বসার কায়দা সে জানে না। ও নিচেই বসবে, এটাই আমার শেষ কথা। ছি মিথিলা, গুরুজনদের মুখের ওপর কথা বলতে নেই। মা ঠিকই বলেছেন, আমরা গ্রামের মানুষ, আমরা মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। চেয়ার টেবিলে বসে খেলে আমার পেটে ভাত হজম হতে চায় না, নিচে বসেই আমার শান্তি। সিধু ডাইনিং রুমের এক কোণায় মেঝের ওপর থালা পেতে বসে পড়ে। সে এমনভাবে খেতে শুরু করে যেন কিছুই হয়নি। মা, আপনার হাতের রান্না কিন্তু অমৃত হয়েছে, বিশেষ করে এই ডালটা। মানুষটা দেখতে কালো হতে পারে, কিন্তু মনটা সত্যি অনেক বড়। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এমন রূপ দিয়ে পাঠালে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবু কেন সবাই আমাকে ঘৃণা করে? শাশুড়ি মা আমাকে মানুষ মনে করেন না, গ্রামের লোক আমাকে দেখে হাসে। আজ আমার জন্যে মিথিলাকেও কথা শুনতে হচ্ছে। আমি বেঁচে থাকলে মিথিলার জীবনটা নষ্ট হয়ে যাবে, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। সব অপমান ধুয়ে যাক এই নদীর জলে। সিধু চোখ মুছে দীর্ঘশ্বাস নেয়। না সিধু, যেও না, থামো, আমার কথা শোনো। আমাকে মরতে দাও, আমি একটা কয়লার টুকরো। আমার জন্য তোমার সুন্দর জীবনে কালি লাগছে, আমাকে যেতে দাও। আমি তোমার এই দুঃখ দেখতে পাচ্ছি না। খবরদার, আর এক পাও এগোবে না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? কিভাবে বাঁচবে মানে? আমি তো তোমার লজ্জার কারণ। সবাই বলে আমি নাকি তোমার যোগ্য নই, আমি কালো, কয়লার টুকরা। চুপ করো, কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি গত কয়েকদিন ধরে দেখেছি তুমি কত অপমান সহ্য করেছো শুধু আমার আর বাবার সম্মানের জন্য। যে মানুষটা এত ভালো, তার গায়ের চামড়া কালো না ফর্সা তাতে কি আসে যায়? কিন্তু মিথিলা, তুমি তো রাজপুত্রের মতো স্বামী চেয়েছিলে। চেয়েছিলাম,
কিন্তু এখন বুঝলাম রূপ দুদিনের, কিন্তু গুণ সারা জীবনের। রূপ দিয়ে কি হবে যদি মানুষটাই না থাকে? আমি তোমাকে চিনতে পেরেছি সিধু। তুমি বাইরে কালো হতে পারো, কিন্তু তোমার ভেতরটা হীরার মতো উজ্জ্বল। তুমি আমাকে ছেড়ে যেও না। সিধু স্তব্ধ হয়ে মিথিলার দিকে তাকিয়ে থাকে। সে এই প্রথম মিথিলার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পায়। সিধুর মনের সব কষ্ট যেন এক নিমেষে দূর হয়ে যায়। আমি কথা দিচ্ছি মিথিলা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। তোমার এই বিশ্বাস আমি রাখবো। এই, কে আছিস? সব বেরোয় আয়। আজ আমরা চৌধুরী বাড়ির সব সোনাদানা নিয়ে তবেই যাব। আজ আমাদের কেউ থামাতে পারবে না। আরে কারা তোমরা? এত রাতে আমার বাড়িতে তোমরা কি চাও? জিনিস না আমাদের, আমরা হলাম জমদূত। বুড়ো, বেশি কথা না বলে আলমারির চাবিটা বের কর, আর তোর গিন্নির গায়ের সব গয়না খুলে দিতে বল। দেরি করলেই গর্দানে কোপ পড়বে কিন্তু, বুঝলি? ও মা গো, ডাকাত! ওগো, এরা তো সব নিয়ে যাবে। ওই কৃপণ গিন্নি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে জানি। দে বলছি, এক্ষুনি দে। খবরদার, আমার স্ত্রীর গায়ে হাত তুলবে না। তোমরা টাকা চাও তো আমি দিচ্ছি, কিন্তু তোমরা এমন হিংস্র হইও না। আমি সব দিচ্ছি। চুপ কর বুড়ো, তোর হুকুম শোনার সময় আমার নাই। ওই, কে আছিস? এদের দুজনকে বাঁধ, আজ এদের সব লুট করে নেব। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ডাকাত আমাদের মেরেছেন লোগো। সিধু, মিথিলা, কেউ আছো? চিৎকার করে লাভ নাই। গ্রামের কেউ এখন তোদের বাঁচাতে আসবে না। আজই তোদের শেষ রাত। খবরদার, আমার পরিবারের গায়ে একটা আঁচড় দিলে আমি তোদের একদম পুঁতে ফেলবো। সিধুর চোখে দিয়ে যেন আগুন বের হচ্ছে। কে রে? ও, সেই কালো জামাই। ধর তোরা, আজ একেই আগে শেষ করব। মহেশের ইশারায় দুইজন ডাকাত সিধুর দিকে তেড়ে যায়, কিন্তু সিধু গ্রামের ছেলে। ষাঁড়ের সাথে কুস্তি করে তার গায়ে অসুরের শক্তি। সে লাঠিটা ঘুরিয়ে সপাত করে একজনের পায়ে বাড়ি মারে, আর একজনের পিঠে। ডাকাত দুটো ব্যথায় কোঁকিয়ে মাটিতে পড়ে যায়। আমি গোয়ালার ছেলে, দুধ ঘি খেয়ে বড় হয়েছি। তোদের মতো চোর ডাকাতদের সোজা করতে আমার 1 মিনিটও লাগবে না, বুঝলি? সময় থাকতে তাড়াতাড়ি পালা। ওরে, এ তো দেখি শয়তান মহেশ। কিরে, তোর তো সাহস কম না? তুই আমার শ্বশুর বাড়ি হামলা করেছিস? মহেশ দেখল তার পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, এবং সিধুর মারের যা জোর, আর একটু থাকলে হাড়গোড় আস্ত থাকবে না। ওরে, পালা পালা সব! এ কোনো সাধারণ মানুষ না রে, এ তো সাক্ষাৎ যমদূত। জান নিয়ে ভাগ রে, ভাগ! বাবা, মা, আপনারা ঠিক আছেন তো? ওরা আপনাদের গায়ে হাত দেয়নি তো? কল্যাণী ফ্যাল ফ্যাল করে সিধুর দিকে তাকিয়ে থাকেন। তার চোখে এখন আর ঘৃণা নেই, আছে অপার বিস্ময় আর লজ্জা। তুমি তুমি নিজের প্রাণের মায়া না করে আমাদের বাঁচালে। আমি তোমাকে কত অপমান করেছি, খেতে দিইনি, আর তুমি জমের মুখ থেকে আমাদের ফিরিয়ে আনলে। মা, সন্তান কি কখনো বাবা মায়ের ওপর রাগ করে থাকতে পারে? আপনারা আমার গুরুজন, আপনাদের রক্ষা করা তো আমার ধর্ম। সিধুর কথা শুনে কল্যাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বুঝতে পারেন গায়ের চামড়া কালো হলেও এই ছেলের মনটা খাঁটি সোনায় মোড়ানো। সিধু, বাবা, একটু এদিকে আয় তো।
মা, আপনি এ কি করছেন? আমি আপনার ছেলের মতো। ছেলের মতো না রে বাবা, তুই আমার নিজের ছেলের চেয়েও বেশি। আমি কত বড় পাপ করেছি। চামড়ার রং দেখে আমি তোকে বিচার করেছি, অপমান করেছি, অথচ কাল রাতে তুই নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচালি। আমি হীরের টুকরো চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার সংসারের কলঙ্ক, কিন্তু আজ বুঝলাম তুই আমার ঘরের আলো। আমাকে মাফ করে দে বাবা। ছি মা, আমার কাছে আপনি ক্ষমা চাইবেন না। বড়রা ছোটদের উপর রাগ করতেই পারে। আপনার ভুল ভেঙেছে, এতেই আমি খুশি। আর কালো ফর্সা তো ওপরওয়ালার দান, এতে মানুষের কোনো হাত নেই মা। দেখেছ কল্যাণী, আমি বলেছিলাম না, সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয়, সিধুও তেমনি অপমানে পুড়ে নিজেকে প্রমাণ করেছে। আজ সারা গ্রামের লোক সিধুর প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছে চৌধুরী বাড়ির জামাই শুধু দেখতেই কালো, কিন্তু কাজে কর্মে সে সত্যিকারের বীর। বাবা ঠিকই বলেছেন। আজ আমার বুকটা গর্বে ভরে রয়েছে। আমি খুব ভাগ্যবান যে আমি সিধুর মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। ও আমাকে শিখিয়েছে বাইরের রূপ দুদিনের, কিন্তু মনের সৌন্দর্য চিরদিনের। মানুষের পরিচয় তার গায়ের রঙে নয়, তার গুণ ও কর্মে। সুন্দর মনই হলো মানুষের আসল অলংকার। কি বিমল, তুমি কি আজকে বেশি ব্যস্ত? হ্যাঁ সুধীর, আমার খুব প্রজেক্টের চাপ বেড়েছে, সামলাতে পারছি না। হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? আর বলো না, স্ত্রী মেয়ে কাল থেকে বায়না ধরেছে গ্রামে ঘুরতে যাবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? যাও, এখন তো শীত এসেছে, ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময় এটা। তুমি তো জানোই, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ায় গ্রামে আমার শুধু ওই স্মৃতির ঠিকানাটাই রয়েছে। আর দূর সম্পর্কের আত্মীয়রাও আমাকে প্রায় ভুলেই গেছে বললে চলে। তা সবই ঠিক আছে, কিন্তু বৌদি যেহেতু এত করে যেতে চাইছে, আমার মনে হয় ওদের নিয়ে একবার ঘুরে আসো। ওদের ভালো লাগবে, তোমারও আবার ঘুরে আসা হবে। দেখি, যদি অফিসে দুদিন ছুটি নিতে পারি তাহলেই যাব। বিমল, নতুন প্রজেক্টের রিপোর্টটি আজই শেষ করতে হবে। তুমি তো জানো ক্লায়েন্ট খুব তাড়াহুড়া করছে, মিস যেন না হয়। আজই রেডি করে আমাকে দেবে, কেমন? ঠিক আছে বস, ঠিক আছে। এত চাপের মধ্যে ছুটির কথা তুমি বলবে কিভাবে? আমিও তো তাই ভাবছি, কি যে করি। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই, তুমি কি ছুটি নিয়েছো? রমা, এই শীতে? তাছাড়া অফিসের ব্যস্ততা আছে, এর মাঝে তুমি গ্রাম গ্রাম কি শুরু করলে বলো তো? তুমি জানো না, অতীতের স্মৃতি আমাকে খুব বিরক্ত করে। আমার গ্রামে যেতে ইচ্ছে করে না। বিমল, অতীত যতই কষ্টের হোক তা ফেলে দেওয়া যায় না। আর আমরা তো এখন পরিবার। আমি আলো এখন তোমার সাথে। তুমি নিজেকে কেন একা ভাবো বলো তো? শুধু একটা দিনই তো, দেখো না চেষ্টা করে। মেয়েটা সারাদিন বলেছে গ্রামে যাওয়ার কথা, আর এরপর ঘুমিয়ে গেছে। বহু বছর হয়ে গেছে গ্রামকে দেখার সুযোগ পাইনি। ছোটবেলায় বাবা মায়ের স্মৃতি এখনো জীবন্ত। রমা ও আলো যেহেতু এত করে যেতে চাইছে, তাহলে একবার ঘুরে আসা যাক। আচ্ছা ঠিক আছে, আমরা একদিন যাব, তবে এটাই শেষ, আর কখনো যেতে চাইবে না।
কারণ বাবা মা ছাড়া শূন্য গ্রামে আমার আর যেতে ইচ্ছে করে না। হ্যাঁ তাই হবে, আর বলবো না। বাবা, আমরা কবে গ্রামে যাব? মাঝে বললো তুমি আমাদের গ্রামে নিয়ে যাবে। হ্যাঁ যাব মা, কয়েকদিনের মধ্যেই আমরা যাব। আমি খুব খুশি বাবা। আচ্ছা বাবা, তোমার গ্রাম দেখতে কেমন? নদী আছে, গাছ আছে বাবা? হ্যাঁ রে মা, আমাদের গ্রামটা ছবির মতো সুন্দর। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে, গাছ আছে, মাঠ আছে, পাখির ডাক, সবকিছু মিলিয়ে ঠিক যেমন ছবিতে দেখা যায় না, আমাদের গ্রামটা ঠিক তেমনই রে। বাবা, আমি যেমন ড্রয়িং করি তোমার গ্রাম কি তেমন? হ্যাঁ মা, তেমনই। কি ব্যাপার, বাবা মেয়ে মিলে কিসের এত গল্প করছো? আমাকেও বলো। জানো মা, আমি যেমন রং পেন্সিল দিয়ে সুন্দর গ্রামের দৃশ্য ড্রয়িং করি, বাবার গ্রাম নাকি তেমনি সুন্দর। হ্যাঁ রে মা, এই জন্যেই তো যেতে চাই আমরা। আচ্ছা শোনো না, তাহলে কবে যাচ্ছি আমরা? অফিসে এখন অনেক কাজের চাপ, কটা দিন পর বসকে বলে ছুটি নিতে পারলে আমরা যাব, কেমন? এই, আমরা গ্রামে যাব, কি মজা! দেখেছো মেয়েটা কত খুশি? ওর খুশির জন্যই তো আমি তোমাকে বারবার বলছি। আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ছুটির ব্যবস্থা করছি। তোমাকে কিছু খাবার দেবো, খাবে? হ্যাঁ, হালকা কিছু দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। কি বিমল, এসেছো? আজকে কাজের প্রেসার কেমন? যা কাজ দিয়েছিল সব কমপ্লিট করে দিয়েছি। তা তো আমি জানি, তুমি তো অনেক ভালো কাজ করো। তা তোমার গ্রামে যাওয়ার কি হলো? আজ বসকে বলবো, দেখি ছুটি পাওয়া যায় কিনা। আরে ছুটি পাবে না কেন? বস তোমাকে নিশ্চয়ই ছুটি দেবে, বলেই দেখো না। তুমি তো সাধারণত ছুটি নাও না কোনো সময়। ছুটি নিয়ে আর কোথায় যাব বলো? গ্রামে যদি কেউ থাকতো তাহলে প্রতি বছর যখন তখন গ্রামে যাওয়া হতো। তুমি তো জানো গ্রামে আমার কেউ নেই, তাই গ্রামেও যাওয়া হয় না আমার। মন খারাপ করো না, কেউ নেই তাতে কি হয়েছে? তোমার বাবার বাড়িটা তো আছে, সেখানেই না হয় মাঝে মাঝে গিয়ে বৌদি বাচ্চাকে ঘুরিয়ে আনলে তোমারও যাওয়া হবে, ওরাও খুশি হবে। হ্যাঁ, সেটাই ভাবছি, অনেকদিন যাওয়া হয় না, এবার যদি যাওয়া হয়। বস, আসতে পারি? হ্যাঁ বিমল, এসো। তোমার কাজ তো খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। তো কি বলবে বলো? না মানে বস, বলছিলাম কি, আমার 2 দিনের ছুটি ভীষণ প্রয়োজন। কোথায় যাবে? একটু গ্রামে যাব। তাই নাকি? এ তো ভালো কথা। ঠিক আছে, যেতে পারো। ইভেন তুমি তো তেমন একটা ছুটিও নাও না, চাইলে আরো 2-1 দিন বাড়িয়েও নিতে পারো। না বস, আমার 2 দিনের ছুটিতেই হবে। ওকে, ভালোভাবে ঘুরে এসো তাহলে। কই গো রমা, কোথায় গেলে? এদিকে এসো। হ্যাঁ বলো, আজ এত তাড়াতাড়ি চলে এসেছো যে, কি ব্যাপার? অফিসে ছুটিটা হয়ে গেছে,
আমরা আজ রাতেই বের হব। আজ রাতে গোছগাছ করতে তো সময় লাগবে। আরে না, এত কিছু গোছাতে হবে না। আমরা তো যাব মাত্র দুদিনের জন্য। সবকিছু এরই মধ্যে গুছিয়ে নাও। আলোমা, আলোমা কই? মা আলো, কোথায় তুমি? এদিকে এসো। এই তো বাবা, আমি এখানে। আমাকে ডাকছো? মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা আজ রাতেই বের হব। বাবা, আমরা আজই যাব? হ্যাঁ মা, তুমি শীতের কাপড় পরে নাও, বাইরে অনেক ঠান্ডা। আচ্ছা বাবা, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। বাবা দেখো, কুয়াশার মধ্যে সবকিছু যেন জাদুর মতো লাগছে। হ্যাঁ আলু, কিন্তু এমন পথে একটু সাবধানও থাকতে হয়। রাস্তা অনেক খারাপ, কুয়াশায় তেমন ভালো দেখাও যাচ্ছে না। চিন্তা নেই, আমি ধীরে ধীরে চলবো। শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের পথে আসাটা আনন্দের। তবে এই কুয়াশাটা সত্যিই বিপজ্জনক। বাবা, কি হলো? হামড়ে কেন? আমরা কি এসে গেছি? না মা, এখনো অনেকটা পথ বাকি। কিন্তু গাড়িটার হঠাৎ কি হলো বুঝতে পারছি না। কি হবে এখন? আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোমরা গাড়িতে থাকো, আমি দেখছি। এই রাতে তুমি একা নির্জন রাস্তায় কিভাবে গাড়ি ঠিক করবে? আমরা আছি তোমার সাথে। তোমরা এসে কি করবে? আর তাছাড়া বাইরে অনেক ঠান্ডা। আমি দেখি কি সমস্যা, আমি ঠিক করতে পারি কিনা। তোমরা ভেতরে থাকো। এই শীতের রাতে তোমরা কোথায় যাও? আমরা রামনগর গ্রামে যাচ্ছি, তবে গাড়িটা নষ্ট হয়ে গেছে। রামনগর? সে তো অনেক দূরের পথ। তোমরা এত দূরে তো যেতে পারবে না, আর রাস্তাটাও তেমন ভালো না। বিমল, এখন কি হবে? বাবা, আমরা কি কুয়াশায় এখানেই থাকবো? গ্রামে যেতে পারবো না? শান্ত হও মা, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। তোমরা ভয় পেও না, এই রাতটা খুব দীর্ঘ। তবে তুমি যদি আমাদের এখানে একটি পুরাতন বাড়িতে যাও, তাহলে নিরাপদেই থাকতে পারবে। হ্যাঁ বুড়িমা, আজ রাতটা পার হলে সকালে আমরা গাড়িটা ঠিক করে যেতে পারবো। আজকে যদি কোথাও থাকার একটা ব্যবস্থা হয় খুবই ভালো হতো। এসো এসো আমার সাথে। আমরা তো ওনাকে চিনি না, ওনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই রাতে অন্ধকারে কি করব বলো? চলো, চিন্তা না করে, আমি তো আছি। আর তাছাড়া বুড়ি মানুষ, সে আমাদের কি বা খারাপ করবে বলো না? শীত, অন্ধকার, কুয়াশা সবই ভয়ঙ্কর, এক কষ্টদায়ক অনুভূতি, এত বছরের অপেক্ষা। বুড়িমা, আপনি কি কিছু বলছেন? না না, আমি নিজে মাঝে মাঝে কথা বলি। এসো এসো তোমরা আমার সাথে। এই পুরাতন বাড়িটি দীর্ঘদিন থেকে অতিথিদের জন্যই অপেক্ষা করছে। এখানে রাত কাটাও, ভোরে গাড়ি ঠিক করে গ্রামে চলে যেও। তোমরা তাহলে থাকো, আমি এখন যাই, পরে আবার আসবো। বুড়িমা, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ। বিমল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আর বুড়িমার কথাগুলো কেমন অদ্ভুত না?
তুমি দুশ্চিন্তা করছো, তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। এতটা ভেবো না তো, আমি আছি তো। এসো, কোনো রকমে আজকের রাতটা এখানেই কাটিয়ে দিই। সকালে রওনা দেব। বুড়িমা অনেক ভালো, বলো। আজ রাতের এই আশ্রয়টুকু না পেলে কি যে হতো। বাবা, আমরা এই পুরাতন বাড়িতে আজ রাতে থাকবো। বাবা, দেখেছো বাড়িটা কেমন ভুতুড়ে বাড়ির মতো না? এখন এসব কথা বলো না আডু। বাবা দেখো, এই পুরাতন বাড়ির বারান্দা থেকে চাঁদটা কেমন সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন রূপকথার মতো মনে হচ্ছে। ঠিক বলেছিস মা, এমন পুরাতন বাড়ি সত্যি রূপকথার জন্ম দেয়। আলু, তোর ভয় করছে না? না মা, আমার তো খুব ভালোই লাগছে। কার মেয়ে দেখতে হবে না, আমার মেয়ে আমার মতোই সাহসী। থাক, এত সাহসী হই কাজ নেই। একে তো নির্জন জায়গা, তারপর আমরা শুধু তিনজন, আশপাশে আর কোনো মানুষের সাড়াও নেই। কেমন একটা গা ছমছমে ভাব। ভয় যতই হোক, আমরা একসাথে আছি, এটাই বড় কথা। শুধু এই রাতটা পার হওয়ার আশা। বিমল, বিমল, শুনছো তুমি? কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? আরে না, এ তোমার মনের ভুল হয়তো। দূরে শেয়াল ডাকছে, শীতের রাত তো। না গো, তুমি বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে আওয়াজটা এই ঘরের ভেতর থেকেই আসছে। কি যে বলো না তুমি, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কোত্থেকে? তুমি এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে এখন ঘুমাও তো। বাবা, আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো মা, কাল সকালে উঠে রওনা দিতে হবে। আচ্ছা বাবা। কই গো রমা, তুমিও ঘুমাও। আমার তো ঘুম আসছে না। সব দুশ্চিন্তা বাদ দিয়ে ঘুমের চেষ্টা করো। শুধু রাতটা পেরোনোর অপেক্ষা করো, সকাল হলেই আমরা চলে যাব। কই গো, শুনছো? তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? দেখো, আলো বিছানায় নেই। কোথায় গেল সে? কি বলছো এসব? এত রাতে আলো কোথায় যাবে? আমি কিচ্ছু জানি না। তুমি তাড়াতাড়ি আলোকে খোঁজো। হ্যাঁ চলো, আলোকে খুঁজতে হবে। আলোকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। চলো তো ছাদে গিয়ে দেখি। এত রাতে আলো ছাদে কেন যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আগে ওকে খুঁজতে হবে। চলো। হ্যাঁ তাই চলো, ছাদে গিয়ে দেখি চলো। বিমল, বিমল, ওই যে আমার আলো। ধরো ওকে, ও পড়ে যাচ্ছে। মা, আলো! বাবা, আমি তো ঘুমিয়েছিলাম। আমি এখানে কি করে এলাম? আমার তো কিছুই মনে নেই। ঠিক আছে মা, তুমি এখন নিরাপদ, আর কিছুই হবে না। আমি আছি। বিমল, বিমল, কি হচ্ছে আমাদের সাথে এসব? এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ওই যে এত রাতে আলো, আলো কি করে এখানে আসলো? আবার বলছে ও কিছুই জানে না। হ্যাঁ রমা, আমারও এখন তাই মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে, নইলে এমন অদ্ভুত সবকিছু ঘটবে কেন? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না, আমি কেমন যেন কান্নার শব্দ শুনেছি। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দাওনি। এই বাড়িতে কোনো খারাপ কিছু নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে তো। তুই ঠিকই বুঝেছিস।
এ বাড়িতে এক অতৃপ্ত আত্মার কান্না আছে। কে কে কথা বলে? সামনে এসো। আমি। বুড়িমা, আপনি? এত রাতে আপনি এখানে? তোরা কেন আলোকে যেতে দিলি না আমার সাথে? কেন ওকে আটকালি? বল, কেন আটকালি? বুড়িমা, কি বলছেন এসব আপনি? আলো তো ছাদ থেকে পড়ে যাচ্ছিল। আমি ঠিক সময় না আসলে ও তো এতক্ষণে পড়ে যেত। আমি তো এটাই চাই, ও পড়ে গিয়ে মরে যাক। আপনি কি বলছেন বুড়িমা? আমার মেয়ে আপনার কি ক্ষতি করেছে? আপনি ওকে কেন মারতে চান? তোর মেয়ে নয়, তোর স্বামী ক্ষতি করেছে আমায়। আমি? আপনার কি ক্ষতি করেছি আমি? আপনার কি ক্ষতি করেছি বলুন তো? আমার বাচ্চাকে তুই মেরে ফেলেছিস। আমি আপনার বাচ্চাকে কিভাবে মারবো? কে আপনার বাচ্চা? আমি তো কাউকে কখনো মারিনি। কি বলছেন এসব? মনে করে দেখ, বাপকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? কই, আমি তো ভুলিনি। মনে করে দেখ, বহু বছর আগে তুই এই পথে একদিন রাতে গাড়ি নিয়ে যাবার সময় একটি হরিণ ছানাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলি। ভুলে গেলি সে রাতের কথা? কি? আমি? আমি? হ্যাঁ, মনে পড়েছে। আজ থেকে 7 বছর আগে আমি গাড়ি নিয়ে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ একটা হরিণ ছানা আমার গাড়ির সামনে চলে এসেছিল। আমার গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে সে বেঁচেও ছিল, কিন্তু আমি কোনো গুরুত্ব না দিয়ে চলে যাই। হ্যাঁ, আমি সেই হরিণ ছানার মা। তুই যদি সেদিন ওভাবে না চলে গিয়ে আমার ছানাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতি, তাহলে আমার ছানা আজ বেঁচে থাকতো। তুমি তো মানুষ, তাহলে হরিণ ছানা তোমার সন্তান হয় কিভাবে? আমি জাদু করে মায়া হরিণী, আর আমার সন্তান ছিল আমার একমাত্র জীবনের খুশি। সেদিন আমার সাথেও খেলছিল, হঠাৎ তোর গাড়ি এলো, তুই আমার ছানাকে পিষে দিয়ে চলে গেলি। আর আমার ছানাকে সামান্য প্রাণী ভেবে হত্যা করেছিলি তুই। আর সেই দিন থেকে আমি তোর অপেক্ষায় আছি। এখন তোর সন্তানকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব, বোঝাবো তোকে সন্তান হারানোর যন্ত্রণা কেমন হয়। বুড়িমা, আপনি আমাদের উপর এত বড় প্রতিশোধ নেবেন না। আমার স্বামী না বুঝে ভুল করেছে, ক্ষমা করে দিন, তাকে ক্ষমা করে দিন। হ্যাঁ বুড়িমা, আমি সেদিন না বুঝে তোমার সন্তানকে মেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সন্তানের ওপর তুমি প্রতিশোধ নিও না কৃপা করে। আমাদের ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে কি আমার সন্তান ফিরে আসবে? এতটা বছর ধরে আমি আমার হারানো সন্তানের বুকের ব্যথা নিয়ে কাঁদছি। তুই কি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবি? না বুড়িমা, একবার হারিয়ে গেলে আর তাকে ফিরিয়ে আনা যায় না। আমি আমার ভুলের জন্য মন থেকে অনুতপ্ত। তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না তুমি। বুড়িমা, বুড়িমা, তোমার ছানার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা বুঝতে পারছি তোমার মনে কতটা ব্যথা। আমরা ভুল স্বীকার করছি, আমাদের ক্ষমা করো। ঠাকুমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমার বাবা তোমার বাবুকে না বুঝে মেরেছি। আমার বাবা ভালো, যদি সে বুঝতে পারতো তাহলে কখনোই মারতো না। তুমি আমার বাবা মাকে শাস্তি দিও না। আমাকে আমার বাবা মার থেকে আলাদা করো না। আমাদের একসাথে থাকতে দাও। আমি বুঝতে পারছি তোরা সত্যিই অনুতপ্ত। তোদের চোখে সততার দীপ্তি দেখেছি, তাই আমি তোদের ক্ষমা করলাম। হ্যাঁ, আমি বুঝেছি।
অতীতের পাপ কখনো সহজে ভোলা যায় না, কিন্তু ক্ষমা নতুন জীবন দেয়। বুড়িমা, আজ আমরা শিখলাম যে কোনো প্রাণী ও প্রকৃতির প্রতি সদয় হওয়া কতটা জরুরি। আমরা আর কখনো কারো কোনো ক্ষতি করব না। শুধু শিখলে হবে না, জীবনে তা প্রয়োগও করতে হবে। যে কোনো প্রাণীর প্রতি সদয় হওয়া উচিত, হোক সেটা ছোট কিংবা বড়। যাও, তোমরা আজ থেকে আমার প্রতিশোধের ক্রোধ থেকে মুক্ত। নতুন শিক্ষার সঙ্গে জীবনের পথে এগিয়ে যাও। এই রাত তোমাদের শিক্ষা দিল প্রতিশোধ নয়, ক্ষমাই শক্তি। বাবা, আমাদের আর কোনো ভয় নেই, তাই না? ঠাকুমা চলে গেছে। হ্যাঁ রে মা, বুড়িমা আমাদের ক্ষমা করে দিয়েছেন আর আমাদের জীবনে শিক্ষা রেখে দিয়ে গেছেন। অতীতের ভুল এবং পাপ কখনো ভোলা যায় না। আমরা এখন গ্রামের দিকে রওনা হব। কি মজা! বাবা, আমাদের এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ মা, আমরা সব আধার পেরিয়ে এসেছি, এখন শুধু আলোর পথে। হ্যাঁ বিমল, গতকাল রাতের ঘটনা মনে রেখো। ভয়, অনুতাপ এবং ক্ষমার শিক্ষা আমরা সব সময় মনে রাখবো। পশু পাখির প্রতি যত্ন নেব। বাবা দেখো, বাইরে কি সুন্দর গাছ পাখি। গ্রাম তো এমনই হয় আলো, নির্মল, সুন্দর, শান্তির জায়গা। তাই তো আমরা মামির তোমাকে এতবার বলেছি গ্রাম দেখাতে। এজন্যই তো তোমাদের নিয়ে যাচ্ছি। বিমল, কোথায় আছো? গ্রামে পৌঁছেছো? হ্যাঁ সুধী, আমরা ঠিক আছি। তবে সত্যিই অনেক বড় শিক্ষা পেলাম। পুরনো পাপ কখনো শেষ হয় না, কিন্তু ক্ষমা ও সতর্কতা সবকিছুর উপর জয়ী হয়। কি বলছো তুমি এসব? কিসের পাপ? ফিরে সব বলবো। ঠিক আছে, সাবধানে ঘুরে এসো। আমরা একসাথে আছি, আরো নিরাপদ। রাতের অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরো শক্ত করেছে। হ্যাঁ বাবা, আমরা সব সময় সতর্ক থাকবো আর কখনো কোনো প্রাণী আর প্রকৃতির প্রতি অমানবিক আচরণ করব না। সত্যি আমরা শিখেছি, আর শুধুমাত্র শিক্ষা নয়, আমাদের মনেও শান্তি এসেছে। এই গ্রামের পথ, এই রাতের ঘটনা সবই আমাদের জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দিল। হ্যাঁ বিমল, আমরা একসাথে আছি, আর এই শিক্ষা আমাদের সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।